গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিদার তোমাদের সাথে 13th মার্চ 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের ফেব্রুয়ারির যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ওটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কালেক্ট করতে পারবে, যেখানে দেখো মান্থলি পিডিএফ বলে আছে ইবুক সেকশানে। তো ওখানে তোমাদের যে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা হচ্ছে, তোমরা পিডিএফটা নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা ওখানে ব্যবহার করবে, রেজিস্টার করবে যে মোবাইল নাম্বার দিয়ে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসাবে কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে ওখানে। আর ফুড এসআই এর ফুল লেন্থ টেস্ট সিরিজ উইথ সলিউশন এটা এখনও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশন থেকে নিতে পারো। এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডাইরেক্ট লিঙ্কটাও রয়েছে, তোমরা মোবাইল বা কম্পিউটার যেখান থেকে খুশি এটা দিতে পারবে। যদি কোথাও অসুবিধা হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে তোমরা টেস্ট সিরিজটা নেবে। আর তাতেও অসুবিধা হলে অ্যাপে হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নিতে পারো। আর ডাব্লিউবিপির পরিবর্তন ব্যাচে ফুল ফ্লেজে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমাদের এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ এবং সেগুলো হয়ে যাওয়ার পর রেকর্ডেডও থাকবে। যারা যারা ক্লাসের লাইভ ক্লাস করার সময় পাবে না, তারা পরবর্তী ক্ষেত্রে যতবার খুশি রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবে। এর পিডিএফগুলো তোমরা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। আর প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের এখানে ডিটেলসে হচ্ছে, একদম কনসেপচুয়াল, এবং শেষকালে এমসিকিউগুলো তোমাদের ওখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। প্লাস টেস্ট সিরিজও তোমাদের এই প্রশ্নগুলো থাকবে। অনলাইন টেস্ট সিরিজে তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে পারবে, ক্যাটাগরি ওয়াইজ টেস্ট দিতে পারবে, এবং ফুল লেন্থ টেস্ট তোমরা পুলিশের পরীক্ষার জন্য ডাব্লিউবিপি বলো, কেপি বলো, যে কোনো পরীক্ষার জন্য ফুল লেন্থ টেস্ট তোমাদের এই ব্যাচের মধ্যে থাকবে। এবং এটা তোমাদের এই 15 তারিখ পর্যন্ত স্পেশাল অফার রয়েছে, 880-তে তোমরা এটা পেয়ে যাবে পুরো প্যাকেজটা, এখানে WBP24 কোডটা ইউজ করলে। আর দেরি না করে 15 তারিখের আগে তোমরা এটাতে জয়েন করে নাও। এটা তোমাদের যে কোনো পুলিশের জন্য একটা গোল্ডেন ব্যাচ। আরও যদি কোয়ারিজ থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া তোমাদের এই WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তো চলছেই, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করে তোমরা যে ডেসক্রিপশন বক্স পাও, সেই ডেসক্রিপশন বক্সে তোমাদের ডিটেলস সব কিছু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো এবং আমাদের অ্যাপে এসে ক্লাস করতে পারো। যদি কোথাও অসুবিধা হয়, অ্যাপের এই হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে রয়েছে, তোমরা চ্যাট করে আমাদের সাথে জানাও। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? নয়াব সিং সাইনি ইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে রিসেন্টলি শপথ গ্রহণ করেছেন। ইনি হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি বর্তমানে 12 মার্চ 2024 সাল থেকে হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। নয়াব সিং সাইনি 2014 সালে নারায়ণগড় থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। 2019 সালে কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন মনোহরলাল খাট্টার। রাজ্যটার উত্তরে পাঞ্জাব, হিমাচল প্রদেশ আর পশ্চিম দক্ষিণে রাজস্থানের সীমানা রয়েছে। যমুনা নদী উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথে তার পূর্ব সীমান্ত মানে শেয়ার করেছে আর কি। এবং হরিয়ানা দিল্লির উত্তর, পশ্চিম এবং দক্ষিণ সীমানা তৈরি করে 3 দিকে দিল্লি থেকে ঘিরে রেখেছে। লোকনৃত্য এখানকার ঝুমার, ফাঁক, ধাপ, দামাল, লুর, গুগ্গাক্ষর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক কালেসার রয়েছে, সুলতানপুর রয়েছে। উৎসব এখানের বৈশাখী উৎসব খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কোচরাব আশ্রম উদ্বোধন করেছেন? কোচরাব আশ্রম উদ্বোধন করেছেন গুজরাটে। গুজরাটের সবরমতীতে কোচরাব আশ্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে কোচরাব আশ্রম, এটা 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসার পর মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম আশ্রম, সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে এটা একটা স্মৃতিসৌধ এবং পর্যটন স্থল হিসাবেই আশ্রমকে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণের দায়িত্বে রয়েছে গুজরাট বিদ্যাপীঠ। তারপর দেখো, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? প্যারালিম্পিক কমিটি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া হচ্ছে প্যারালিম্পিক গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটগুলিতে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য এবং ইভেন্টগুলিতে ভারতীয় দলগুলোকে পরিচালনা করার জন্য, ক্রীড়াবিদ নির্বাচন করার জন্য মানে দায়ী একটা সংস্থা আর কি। কান্ট্রি ইন্ডিয়া মানে ভারতের, এটা 1992-তে ক্রিয়েট হয়েছিল এবং 1992-তে রেকগনাইজড হয়েছিল। সেক্রেটারি জেনারেল রয়েছেন জে চন্দ্রশেখর বর্তমানে। দেবেন্দ্র ঝাঝারিয়া একজন ভারতীয় প্যারালিম্পিক জ্যাভলিন নিক্ষেপকারী, জ্যাভলিন থ্রোয়ের সাথে জড়িত, যিনি F46 ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় প্যারালিম্পিক খেলোয়াড় যিনি প্যারালিম্পিকে 2টো স্বর্ণপদক জিতেছেন।
প্যারালিম্পিক গেমসে যদি দেখি আমরা 2004-এ এথেন্সে গোল্ড মেডেল পেয়েছেন জ্যাভলিনে, গোল্ড মেডেল পেয়েছিলেন রিওতে 2016-তে, এছাড়া মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন 2017-এ, পদ্মশ্রী 2012-তে, প্রথম প্যারালিম্পিয়ান টু বি সো অনার্ড, মানে প্রথম অলিম্পিয়ান হিসেবে পদ্মশ্রী পেয়েছিলেন, অর্জুন অ্যাওয়ার্ড পান 2004 সালে, পদ্মভূষণ পান 2022-এ। নেক্সট 2024 সালের মার্চ মাসে কাকে জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যানের পদে নিযুক্ত করা হয়েছে? কিশোর মাকওয়ানাকে নিযুক্ত করা হয়েছে। 11ই মার্চ 2024-এ নতুন দিল্লিতে কিশোর মাকওয়ানা আনুষ্ঠানিকভাবে জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যানের ভূমিকা গ্রহণ করেছিলেন। সরি ফর ইন্টারাপ্টিং। এখানে এনসিএসসির সদস্য হিসাবে ইনি দায়িত্ব গ্রহণ করেন, মানে অ্যাকচুয়ালি দায়িত্ব গ্রহণ করেছেন লব কুশ কুমার। কিশোর মাকওয়ানাকে ভারতের রাষ্ট্রপতি ভারত সরকারের এনসিএসসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছিলেন। 2004 সাল থেকে তৎকালীন এসসি এবং এসসি জাতীয় কমিশন দুটো কমিশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, যেগুলো ছিল ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, যেটাকে বলছি এনসিএসসি, 338 ধারার অধীনে কাজ করে, আর ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস এনসিএসটি 338A ধারার এখতিয়ারে কাজ করে। ভারতীয় সংবিধানের 102তম সংশোধনীতে অনগ্রসর জাতিদের জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 102তম সংশোধনী আইন 2018-তে যেটা হয়েছিল, সেখানে অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। 338B-এর 1-এ সামাজিক আর শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশন হিসাবে পরিচিত একটা কমিশন থাকবে, এটা বলা হয়েছিল। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে তফসিলি জাতি আর তফসিলি উপজাতির জাতীয় কমিশন তফসিলি জাতির জাতীয় কমিশন এবং তফসিলি উপজাতির জাতীয় কমিশন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? যদি এই প্রশ্ন হয় কি বলবে? 89তম সংশোধনী। সংবিধানের 89তম সংশোধনী 2003 সালে তফসিলি জাতি তফসিলি উপজাতির জন্য জাতীয় কমিশনকে বিভক্ত করে, আর 338 ধারার অধীনে এনসিএসসি এবং 338A ধারার অধীনে এনসিএসটির বিধান দেয়। কমিশনে একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর অন্যান্য 5 জন সদস্য থাকেন। কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যরা 3 বছরের মেয়াদের ভিত্তিতে পদে অধিষ্ঠিত হন। এখানে এই নোটটাও লিখে রাখো পাশাপাশি। 92তম সংশোধনী 2003-এ যে 92তম সংশোধনী হয়েছিল, সেখানে সংবিধানের 8ম তফসিলে সংশোধন করে বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষাগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর 37তম সংশোধনী আইন 1975-এর অধীনে অরুণাচল প্রদেশে একটা বিধানসভা আর একটা মন্ত্রী পরিষদের ব্যবস্থা গ্রহণ করার বিধানও দেওয়া হয়েছিল। 88তম সংশোধনী আইন 2003-এ পরিষেবা কর বিষয়ক বিধান দেওয়া হয়েছিল ধারা 268A অনুযায়ী। নেক্সট, সম্প্রতি কে নেদারল্যান্ড প্রাইমিয়াম এরাসমিনিয়াম ফাউন্ডেশন দ্বারা ইরাসমাস পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন? অমিতাভ ঘোষ রিসেন্টলি নেদারল্যান্ডের এই প্রাইমিয়াম এরাসমিয়ানাম ফাউন্ডেশন দ্বারা ইরাসমাস পুরস্কার 2024 পেয়েছেন। বিশিষ্ট ভারতীয় লেখক ইনি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অমিতাভ ঘোষ গ্রহ সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার লেখার জন্য নেদারল্যান্ডের প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন কর্তৃক ইরাসমাস পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। ইরাসমাস পুরস্কার 2024-এর থিম ইমাজিনিং দ্য আনথিঙ্কেবল এ তার অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়েছে। প্রথম ইংরেজি ভাষার লেখক ইনি, যিনি 2018 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 2007 সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রীও পেয়েছিলেন। নেক্সট, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এএস রাজীবকে নিযুক্ত করা হয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নতুন ভিজিলেন্স কমিশনার হিসাবে। এর আগে এএস রাজীব ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি এবং সিইও ছিলেন, যেটা একটা পাবলিক সেক্টর ব্যাংক। সিভিসি মানে এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার এবং 2 ভিজিলেন্স কমিশনার সহ একটা 3 সদস্যের সংস্থায় পরিণত হয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। প্রবীণ কুমার শ্রীবাস্তব সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আর অরবিন্দ কুমার ভিজিলেন্স কমিশনার।
সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের সম্পর্কে আরেকটু দেখে নাও। এটা 1964-এ ফেব্রুয়ারি মাসে দুর্নীতি প্রতিরোধ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। কমিটির প্রধান ছিলেন শ্রী কে শান্তানাম। এর ভূমিকা ছিল সতর্কতার বিষয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে পরামর্শ দেওয়া এবং গাইড করা। এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কোনো নির্বাহী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে, যে কোনো নির্বাহী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। কেন্দ্রীয় সরকারের অধীনে সমস্ত সতর্কতা কার্যকলাপ নিরীক্ষণের জন্য দায়ী। এটা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির বিভিন্ন কর্তৃপক্ষে তাদের সতর্ক কাজ পরিকল্পনা, সম্পাদন, পর্যালোচনা এবং সংস্কারের পরামর্শ দেয়। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার পর 25শে আগস্ট 1998 থেকে কার্যকর, মানে সংবিধিবদ্ধ মর্যাদা সহ একটা বহু সদস্যের কমিশন হয়েছিল আর কি। এটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট 2003 সংসদ এবং রাষ্ট্রপতির কাছ থেকে সিবিসি বিলের সম্মতির পরে কার্যকর হয়েছিল। নেক্সট, সুভাষচন্দ্র বসুর জীবনের উপর ভিত্তি করে একটি ডিজিটাল প্রদর্শনী সুভাষ অভিনন্দন কে চালু করেছেন? সুভাষ অভিনন্দন চালু করেছেন অর্জুন রাম মেঘওয়াল। ইউনিয়ন ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল লঞ্চড সুভাষ অভিনন্দন, a digital exhibition based on the life of Subhash Chandra Bose. This exhibition is based on documents available in the National Archives. কে সম্প্রতি ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বা FGILI এর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। অলোক রুংটা ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি এবং সিও হিসেবে নিযুক্ত হয়েছেন। মুম্বাই ভিত্তিক ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মানে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ হিসেবে তোমার অলোক রুংটাকে নিযুক্ত করা হয়েছে। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে, 2007 সালে প্রতিষ্ঠিত হয়। এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস 2024-এ কোন মানে এই কোন দেশে আয়োজিত হয়েছে? এই কাটলাস এক্সপ্রেস 2024, দেখো এটা হয়েছে সেসেলসে, ঠিক আছে। বহুজাতিক মহড়া কাটলাস এক্সপ্রেস 2024 পোর্ট ভিক্টোরিয়া সেসেলসে 2024-এর 26শে ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তীর প্রতিনিধিত্ব করেছিল এটাতে। এই মহড়ায় 16টা দেশ অংশ নিয়েছে, আর ভারতীয় নৌবাহিনী 2019 সাল থেকে এই মহড়ায় অংশ নিচ্ছে। পূর্ব আফ্রিকান উপকূল এবং পশ্চিম ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায় মানে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার প্রচার করার জন্য এটা মেনলি করা। নেক্সট হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে নিচের কোন সংস্থা সম্প্রতি জরায়ুর ক্যান্সার নির্মূল করার জন্য প্রায় $600 মিলিয়ন দেওয়ার কথা ঘোষণা করেছে? তো এখানে দেখ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড দুটোই করেছে। 5 মার্চ 2024-এ বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আর জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ আর কি জরায়ু মুখের ক্যান্সার নির্মূলের জন্য প্রায় $600 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এ, সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সভাপতি অজয় বঙ্গ, আর প্রতিষ্ঠাতা জন মেনার্ড কেইন্স আর হ্যারি ডেক্সটার হোয়াইট। ইউনিসেফ অরিজিনালি কল্ড, ইউনিসেফকে কি বলা হয়? ইউনিসেফ মানে হচ্ছে তোমার ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এর হেডকোয়ার্টার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। হেড রয়েছেন ক্যাথরিন এম রাসেল। এরপর আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো দেখে নাও। যকৃতে উৎপন্ন পিত্ত জমা হয় পিত্তথলিতে, মানবদেহের অস্থিমজ্জাতে লিম্ফোসাইট গঠিত হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে রাইবোজোমগুলো কোন প্রক্রিয়ার কার্যস্থল আর কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে আজকে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 2024 12 মার্চের আমাদের কি 12 মার্চের আমাদের কি কি কোয়েশ্চেন ছিল দেখো। 2023-24 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? 2023-24 সন্তোষ ট্রফি জিতেছে রিসেন্টলি সার্ভিসেস। NHPC লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেয়েছে? মধ্যপ্রদেশ। বিশ্বের বৃহত্তম সাহিত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? নতুন দিল্লি। কো ব্র্যান্ডেড প্রিমিয়ার ট্রাভেল ক্রেডিট কার্ড চালু করার জন্য কোন ব্যাংক সম্প্রতি ইজ মাই ট্রিপ এর সাথে অংশীদারিত্ব করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আসিফ আলী জারদারি কোন দেশের 14তম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন?
পাকিস্তান। বিশ্বের প্রথম জেট শুট রেস কোথায় আয়োজিত হয়েছে? দুবাই। কে ভারতের প্রথম এলিভেটেড 8 লেন এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী। কোন ব্যাংকটি সম্প্রতি একটি লাইফ টাইম জিরো ব্যালেন্স সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট চালু করেছে? ব্যাংক অফ বরোদা। কোন রাজ্যে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি স্টেনলেস স্টিল সেক্টরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন? হরিয়ানা। আন্তর্জাতিক নারী বিচারক দিবস কবে পালন করা হয়? 10th মার্চ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও, যাতে তোমাদের জন্য এই সেশনটা আরও বেটারভাবে করা যায়। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, তাহলে তোমরা সবকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের ঠিকঠাকভাবে পৌঁছবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন করে রাখতে পারো, তাহলে এখান থেকে নোটিফিকেশান না গেলেও টেলিগ্রাম থেকে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। হ্যাভ এ গ্রেট ডে।